নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান রবি মাসে কবির গান। প্রত্যেকটি এপিসোড নতুনভাবে যেমন সেজে উঠছে, এক একটা নতুন সকালের সাথে আলাদা আলাদা করে বিশেষত্ব বহন করছে প্রত্যেকটি দিনের সকাল। আজকেও একটি বিশেষ সকালে আপনাদের জানাই, আপনাদের শুনেও খুব ভালো লাগবে, আপনারা আনন্দিত হবেন। আজকে আমাদের মধ্যে এমন একজন শিল্পীকে পেয়েছি, তার পরিচয় তো নিশ্চয়ই করাবো। তবে আরও একটা কথা বলি, আমরা যারা গানকে ভালোবাসি, রবীন্দ্রসঙ্গীতের জগৎ যারা দিকপাল ব্যক্তিত্ব, যারা আলো করে রয়েছেন, কিংবদন্তি শিল্পী যারা, তাদের মধ্যে অন্যতম একজন শিল্পী শ্রী সুবিনয় রায়, তার সুযোগ্য পুত্র যিনি রয়েছেন আমাদের সঙ্গে আজ, শ্রী সুরঞ্জন রায়। অনেক স্বাগত আপনাকে দাদা, সুপ্রভাত। আজকে আপনাকে পেয়ে সত্যি খুব ভালো লাগছে। আপনার কাছে অনেক গল্প শুনবো, গানে কথায় এগিয়ে চলবে আমাদের এই পর্ব। তবে এবার স্বাগত জানানোর পালা যারা যন্ত্রাণুর সঙ্গে রয়েছেন। এই গানকে যারা সাজিয়ে তুলবেন প্রত্যেকটা দিনের মতো আজও। কিবোর্ড পিয়ানোতে রয়েছে অভিজিৎ দা, মৃগাঙ্কদা রয়েছেন তবলায়, বিক্রম দা অক্টোপ্যাডে। সবাইকে নিয়ে সুর তাল ছন্দ নিয়ে আরও একটি রবি মাসে কবির গানের এই বিশেষ অনুষ্ঠানের সকাল গড়ব আমরা। সঙ্গে রয়েছে অল ওভার টেকনিক্যাল টিম। সবাইকে স্বাগত, আপনাদেরকে স্বাগত। আজকে আমার বিশেষ কথা বলার ইচ্ছে থাকবে না জানি, কারণ আজকে আমার শোনার পালা, আপনাদেরও শোনানোর পালা। গান, তার সাথে নানা রকম স্মৃতিকে মনে করিয়ে ঝালিয়ে নেবার পালা। আর আমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবেন দাদা, এই আশা রেখে চলুন শুরু করি আজকের অনুষ্ঠান। আপনাকে পেয়ে আজকে এত ভালো লাগছে। তবে আমরা অনুষ্ঠানে যেহেতু গান এবং কথায় থাকছি, আগে গান দিয়ে শুরু করি, কেমন? একটা গান শুনি, তারপর কথায় ফিরি আমরা। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। উৎসারিত নব জীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশা গীতি। উৎসারিত নব জীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশা গীতি। অমৃত পুষ্প গন্ধ বহে আজি শান্তি পাবনে নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি।
এই গান শুরুর আগে আমরা কিছু কথা বলছিলাম, তখন আপনি বলেছিলেন এটার একটা সিগনিফিকেন্স সং, বিষয়টা কি? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে 1945 সালে বাবার প্রথম রেকর্ড বেরোয়, এই করেছো ভালো নিঠুর হয়ে, আর তুমি ডাক দিয়েছো কোন সকালে। আচ্ছা, তারপরের বছরও আরেকটা রেকর্ড বেরোয়, তখন তো 78 RPM, এক একটা পিঠে এক একটা করে গান। সেটা ছিল সম্ভবত এলেম নতুন দেশে আর গোপন কথাটি রবে না গোপনে। তারপরে 15 বছর উনি রেকর্ড করেননি, 15টি বছর। কেন এটা? এটা কোথাও থেকে তেমন মানে সাড়া পাননি, আর উনি তো কোথাও গিয়ে যেতেন না সুযোগ পাওয়ার জন্যে, সেই জন্যে তার মধ্যে এখানে উনি বিদেশেও গেলেন লাইব্রেরিয়ানশিপ পড়তে, এই নানা কারণে হয়ে ওঠেনি। তারপরে 61 সালে দীর্ঘ মানে 46-এর পর 61 সালে ওনার যে রেকর্ড বেরোলো, যার পর থেকে ওনাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, সেটি হচ্ছে এই নব আনন্দে জাগো। আচ্ছা, সেই নব আনন্দে জাগো তারপরের বছর বহে নিরন্তর অনন্ত আনন্দ। একটা লম্বা সময়ের পরে একটা মাইলস্টোন ছোঁয়া। হ্যাঁ, এইটা সেই জন্যই আজকের নব আনন্দে জাগো দিয়ে শুরু করলাম। সকালে নব আনন্দে জাগো আজই নবরবি কিরণে উচ্চারণ করাটাই একটা কিরকম একটা অদ্ভুত অনুভূতি। ঠিক, অনুভূতির একেবারে গভীরে ডুবে যাওয়া। সকালটা শুরু হলো খুব সুন্দরভাবে দাদা। নবরবি, কারণ এই রবীন্দ্রনাথ পজিটিভ ছিলেন। এই নব আনন্দে জাগো আজই নবরবি কিরণে, এর মধ্যে যে একটা পজিটিভ আছে, যতই আগের দিন যতই যেরমই কাটুক, আগের রাত যেরমই কাটুক, নতুন দিন, নতুন দিন মানে নতুন ভাবে বরণ করে নেওয়া। সেই যে পজিটিভ ব্যাপারটা, অন্ধকার পেছনেই পড়ে থাক, নতুন যখন কিরণ, সূর্যের কিরণটার সাথে আমরা নতুন ভাবে দিনটা শুরু করি, আমাদের স্বপ্ন আশাগুলোও কিন্তু সেভাবেই যেন আমরা আবার একটা নতুন অধ্যায়কে শুরু করব, নতুন সুযোগ আমাদের কাছে, সবটাই পজিটিভ ভাইবস। এবার কি শোনাবেন? আরেকটা গান যেটা বাবা রেকর্ড করেছিলেন, কিন্তু আমিও পরের সেটি রেকর্ড করি। ত্রিতালে নিবদ্ধ ওই পোহাইল তিমির রাতি। ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি, পূর্ব গগনে দেখা দিল নব প্রভাত ছটা জীবনে যৌবনে, হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি। ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি, পূর্ব গগনে দেখা দিল নব প্রভাত ছটা জীবনে যৌবনে, হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি। ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি। কে পাঠালে এসো ভদিন নিদ্রা মাঝে, মহামোল্লাসে জাগাইলে চরাচর। কে পাঠালে এসো ভদিন নিদ্রা মাঝে, মহামোল্লাসে জাগাইলে চরাচর। সুমঙ্গল আশীর্বাদ বরষিলে করি প্রচার, সুখ বারতা তুমি চির সাথীর সাথী। ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি, পূর্ব গগনে দেখা দিল নব প্রভাত ছটা জীবনে যৌবনে, হৃদয় বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি। ওই পোহাইল তিমির রাতি। অপূর্ব, অপূর্ব গানটা অপূর্ব।
গানটা অপূর্ব, আপনি খুব সুন্দর গাইলেন দাদা। মানে রাত শেষ নতুন ভোর উঠবে, যে কথা আমরা বলছিলাম একটু আগে সেই রেশটা ধরে একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে। মানে সঙ্গীত জগতে একজন উজ্জ্বল নক্ষত্রের নাম সুবিনয় রায়, আর সেই পরিবার সেই পরিবেশ ছোট থেকে আপনার কাছে ঠিক কেমন ছিল? ছোট থেকে গান শিখিনি, কিন্তু ছোটবেলায় খুব ছোটবেলায়, তখন বোধ হয় 9-10 বছর বয়স হয়তো, তখন প্রথম একটা গান শিখে বসেছিলাম, সেটাও বাড়ির মায়ের চাপে। যে সাধারণ ব্রাহ্ম সমাজে একটা মাগোৎসবে বালক বালিকা উৎসব হয়, সে বালক বালিকা উৎসবে মা নাম দিয়ে চলে এসছেন আমার 9 থেকে 12 গ্রুপে। এবারে একটা গান বাবাকে শিখিয়ে দিতে হবে, ঠিক যাই হোক, তা শিখলাম, সে গানটা গাইলাম, কি একটা প্রাইজও পেয়ে গেলাম, কি কাণ্ড বোঝো। বাহ। যাই হোক, সে প্রাইজও পেয়ে গেলাম, প্রাইজ পেয়ে গিয়ে আবার গান শেখা বন্ধ, আবার খেলে বেড়াচ্ছি, ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি। বাবার দিক থেকে কোনো প্রেশার থাকতো না? না না না, এত বড় একটা দিকপাল উনি শিল্পী। কোনো, মা বলেছিলেন যে তুমি, মানে আমার দাদা একটু গান টান করতো, তুমি ওকে বসাও না কেন, বলো খেলে বেড়াচ্ছে, বলে বেড়াক, সে খেলে বেড়াক, কোনো অসুবিধে নেই, যবে নিজের থেকে হবে, জোর করে ঘাড় ধরে কিছু হয় না, যবে নিজের থেকে আসবে। ও আবার বলেছিলেন ঠিক আসবে, ও চিন্তা করো না, ঠিক আসবে নিজে থেকে, সেদিন কিন্তু হবে, সেদিন থেকে হওয়াটা শুরু হবে। আগে থেকে আমি বকে ধমকে কিছু করতে পারবো না, কারণ যখন বড় হয়ে যাবে তখন এই বকা ধমকানিটাই মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, সেইটাই দরকার নেই, যখন নিজে আসবে তখন। এই হচ্ছে মানে আপনার খেলার দিকেই ঝোঁকটা বেশি ছিল? হ্যাঁ, ফুটবল ক্রিকেট এইসব, ওই খেলার দিকেই। আবার এই খেলা ছেড়ে আবার গানের জগতে প্রবেশ কিভাবে শুনবো, তবে তার আগে একটা গান শুনে নি। সবার সাথে চলতেছিল অজানা এই পথের অন্ধকারে, কোন সকালের হঠাৎ আলোয় পাশে আমার দেখতে পেলেম তারে, অজানা এই পথের অন্ধকারে, সবার সাথে চলতেছিল অজানা এই পথের অন্ধকারে। এক নিমেষেই রাত্রি হলো ভোর, চিরদিনের ধন, চিরদিনের ধন যেন সে মার, পরিচয়ের অন্ত যেন কোনখানে নাই কো একেবারে, চেনা কুসুম ফুটে আছে না চেনা এই গহন বনের ধারে, অজানা এই পথের অন্ধকারে, সবার সাথে চলতেছিল অজানা এই পথের অন্ধকারে। জানি জানি দিনের শেষে
সন্ধ্যা তিমির নামবে পথের মাঝে, আবার কখন পড়বে আড়াল, দেখা শোনার বাঁধন রবে না যে। জানি জানি দিনের শেষে সন্ধ্যা তিমির নামবে পথের মাঝে, আবার কখন পড়বে আড়াল, দেখা শোনার বাঁধন রবে না যে। তখন আমি পাব মনে মনে পরিচয়ের পরশ, পরিচয়ের পরশ ক্ষণে ক্ষণে। জানবো চিরদিনের পথে আধার আলোয় চলছে সারে সারে, হৃদয় মাঝে দেখবো খোঁজে একটি মিলন সব হারানোর পারে। অজানা এই পথের অন্ধকারে সবার সাথে চলতেছিল অজানা এই পথের অন্ধকারে। আমরা গান শুনছি বিশেষ কিছু কথাও। আমরা রয়েছি আমাদের বিশেষ অনুষ্ঠান রবি মাসে কবির গান নিয়ে। দাদা, এই যে আপনার খেলার প্রতি টান, কিন্তু আপনার বাবার একটা দৃঢ় মনে বিশ্বাস যে যেদিন আপনার মনে হবে গানের দিকে ঝোঁকা, আপনি এমনি আসবেন। তো আপনার যে সত্যি গানের দিকে ঝোঁকটা কবে থেকে তৈরি হলো? তারপর দেখো, প্রথমেই বেশ ভয় লেগেছিল, কারণ বাবা একটু রবীন্দ্রসঙ্গীতের ভেতরেই একটু অন্য ধরনের গান করতেন, তো যেগুলো একটু বেশি শক্ত তালের দিক থেকে, সুরের দিক থেকে, শাস্ত্রীয় সঙ্গীত ভাঙা। তখন আমার মনে মনে বলতো, ওরে বাবা, যেরকম শুনি রেডিওতে ইয়েতে সেরকম তো হচ্ছে না, এইগুলো শিখতে হবে, ও আমার দ্বারা হবে না। এটা আমার নিজের প্রতি একটা ধারণা ছিল, আমার দ্বারা হবে না। তারপরে আস্তে 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 একটু বড় হতে ইয়ে করে বাবার একটা দুটো সোলো রিসাইটাল রবীন্দ্র সদনে শুনলাম। তখন থেকে একটু সামনে বসে শোনার পরে একটা অন্য অনুভূতি এলো যে না, আমাকে শিখতে হবে, দেখি না, আমাকে শিখতে হবে। ওটা খুব ভালো লেগে গেল। ভালো লাগার জায়গাটা তৈরি না হলে না কোনো কিছুতেই কোনো কিছু হয় না। তখন বয়স কত হবে আপনার? তখন মানে 20 পেরিয়ে গেছে। আচ্ছা, 20 পেরিয়ে গেছে। এই ছোটবেলা থেকে এই 12 বছর, 14 বছর, 16 বছর আমার কোনো গানের গল্প নেই। আমার এই 20 পেরিয়ে গেছে, 22, 23, 24 এরকম, মানে গানের গল্পটা এখান থেকে শুরু হলো। তারপরে বাবার কাছে বললাম, বাবাকে গিয়ে যে হ্যাঁ ঠিক আছে, চলো ছেলেদের ক্লাসে চলে এসো, মানে গ্রুপ ক্লাসে চলে এসো। মানে প্রথম ক্লাসটা বাবার কাছেই করলেন? হ্যাঁ, সেটা তো সেই গান যা শিখলাম সে ওটা আলাদা কথা, কিন্তু গ্রুপ ক্লাসে চলে এসো। তো গ্রুপ ক্লাসের ছেলেদের ক্লাস আলাদা, ওখানে গেলাম। তারপরে কিছুদিন পরে, বেশ কিছুদিন পরে বাবা আমাকে গ্রুপ ক্লাসেও রাখলেন আর আলাদা করেও শিখতে আরম্ভ করলাম বাড়িতে। আচ্ছা, সেটা আলাদা করে দুটো ক্লাস। আর তখন ব্যাপারটা ওর ভেতরে আমি ঢুকে গেছি, মজে গেছি, কি পারি তা জানি না, কিন্তু ভয়ঙ্কর ভালো লাগতে আরম্ভ করেছে এবং ভয়ঙ্কর একটা জেদ এবং আগ্রহটা একদম চরমে। আচ্ছা, সেই থেকেই বোধহয় আস্তে আস্তে যেটুকু উন্নতি হওয়ার হয়েছে
ভুলচুক হয়ে গেলে বাবার কাছে বকুনি খেয়েছেন? হ্যাঁ, বকুনি তো ভুল চোখ হলে, হ্যাঁ হ্যাঁ, মানে বকুনি মানে এমনি বকুনি না, হচ্ছে না তো হবে না, আচ্ছা, মানে বকুনি মানে এরকম, ও হবে না, হবে না। হচ্ছে না, হ্যাঁ, ও হবে না, হবে না, ও হচ্ছে না বলে এক এক দিন এরকম হয়েছে যে ও থাক, খাতা বন্ধ কর, চল উঠে পড়, হয়ে গেল। মানে একার ক্লাস আচ্ছা, হয়ে গেছে, এরকম হয়ে গেছে। তারপর দিন আবার, তারপরের সপ্তাহে আবার নির্দিষ্ট জনের নির্দিষ্ট সময় হুম, আমি গিয়ে বসে আছি, বাবা এসে ঢুকলেন, আবার হলো সেই, মানে গান হচ্ছে, বাহ বেশ ভালো হচ্ছে, কোনোদিন শুনিনি, আচ্ছা, কোনোদিন শুনিনি, মানে কিছু না বলা মানে যদি একটু শুনে একটু মানে হয় সেটা অনেকটা, মানে মানে হু হ্যাঁ, ঠিক সম্মতি মানে ঠিক যাচ্ছেন, ঠিক হয়েছে। হ্যাঁ ঠিকঠাক আচ্ছা। হচ্ছে। আর ঠিকঠাক হওয়া ব্যাপারটা একটা জিনিস, বাবা বলেছিলেন গান ঠিক হলেই গান ভালো হয় না, হুম, সুরে তালে লয়ে সব ঠিক হলো কিন্তু গানটা কি গান হলো? হুম, হ্যাঁ, এবং এই কথা আমি, ভালোর তো শেষ নেই সত্যি বলতে। হ্যাঁ, গানটা কি তার রূপ পেল? ঠিক। কোথাও তো কোনো ভুল হয়নি, এইটাই হচ্ছে বুঝতে। আমাকে বলেছিলেন যে আমি কমার্স পড়েছিলাম তো, হুম, আমাকে প্রায় বলতেন না গানটা, হ্যাঁ হ্যাঁ ডেবিট ক্রেডিট মিলিয়ে দিয়েছো, ব্যালেন্স শিট মিলিয়ে দিয়েছো, গান হয়নি। এই যে কত বছর ধরে শুনে গেছি, আচ্ছা, হ্যাঁ ব্যালেন্স শিট মিলে গেছে, সব ডেবিট ক্রেডিট সব মিলে গেছে, মিলে গেছে, গানটা হয়নি। আচ্ছা। এইটা যে বুঝতে, যেদিন বুঝতে পারছি আস্তে আস্তে, তখন বুঝছি যে এবার যে এর থেকে বড় কথা বোধহয় হয় না, সব মিলে গেলেও গান হয় না। এইটা সত্যি তাই। গান তো এক একটা গান এক একটা রূপ, একটা রং, হুম, হ্যাঁ, ঠিক। এক একটা ফ্লেভার, সেগুলো কি আসছে? ঠিক ভুল দূরে কথা। আবার একটা গান শুনবো দাদা, কি গান শোনাবেন এবার? এটা গ্রীষ্মকালের গান, ষষ্ঠী তালের উপরে। মধ্য দিনে বিজন বাতায়নে ক্লান্তি ভরা, কোন বেদনার মায়া স্বপ্না ভাসে, ভাসে মনে মনে মধ্য দিনে বিজন বাতায়নে ক্লান্তি ভরা, কোন বেদনার মায়া স্বপ্না ভাসে, ভাসে মনে মনে মধ্য দিনে। কৈশোরে যে সলাজ কানা কানে খোঁজেছিল প্রথম প্রেমের বাণী, কৈশোরে যে সলাজ কানা কানে খোঁজেছিল প্রথম প্রেমের বাণী, আজ কেন তাই তপ্ত হায় হায়, মরিছে গহন বনে বনে মধ্য দিনে বিজন বাতায়নে ক্লান্তি ভরা, কোন বেদনার মায়া স্বপ্না ভাসে, ভাসে মনে মনে মধ্য দিনে। যে নৈরাশা গভীর শ্রু জলে ডুবেছিল, বিস্মরণে তলে ডুবেছিল, যে নৈরাশা গভীর শ্রু জলে ডুবেছিল, বিস্মরণে তলে ডুবেছিল, আজ কেন সেই বন জ্যোতির বাসে
উচ্ছ্বসিল মধুর নিঃশ্বাসে সারা বেলা চাপার ছায়ায় ছায়ায় কুঞ্জ দিয়া উঠে ক্ষণে ক্ষণে মধ্য দিনে বিজন বাতায়নে ক্লান্তি ভরা কোন বেদনার মায়া স্বপ্না ভাসে ভাসে মনে মনে মধ্য দিনে। লম্বা একটা সঙ্গীত জীবন, তার মধ্যে মানুষের কত না কত অভিজ্ঞতা থাকে, প্রচুর অভিজ্ঞতা সেখানে রয়েছে, একেবারে ঝুলি রয়েছে অভিজ্ঞতার। তবে হ্যাঁ, কিছু জিনিস, কিছু বিষয়কে জানার আগ্রহ বোধহয় আমাদের কোনোদিনও কমে না। বিশেষ করে আজকে যে শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন, যার গান শুনছি আমরা একটু একটু করে, জানার ইচ্ছে অনেক কিছুই। তবে একটুখানি দাদা জানতে ইচ্ছে করছে, আপনার এই যে দীর্ঘ পথ যাত্রা, গানকে নিয়ে এগিয়ে চলা, বিশেষ কোনো স্মৃতি, প্রচুর স্মৃতি রয়েছে, তার মধ্যে বিশেষ কোনো স্মৃতি যদি আমাদের সঙ্গে শেয়ার করেন আজ। স্মৃতি মানে সেটা একটা বলি যে খুব ছোট থেকে, মানে আমি হয়তো গান তখনও শিখছি না, কিন্তু বাবার রেকর্ডিং পড়লে শুনতে যাচ্ছি, প্রোগ্রাম শুনতে যাচ্ছি, সেরকম রেকর্ডিংয়ে শুনতে যেতাম। আজকে যেটা ইন্ডিরেকো, তখন তার নাম ছিল হিন্দুস্তান রেকর্ডস। সেই হিন্দুস্তান রেকর্ডস অক্রুর দত্ত লেনে ছিল, সেখানে বাবার রেকর্ডিং অনেক খুব ভালো ভালো গান, মানে খুব জনপ্রিয় হয়েছিল বাবার গলায়। তার মধ্যে ওই পহিল তিমির রাতি ছিল, এরকম আর অনেক গান ছিল, নবানন্দ জায়গাও ছিল। তো এরকম একটা সময় গেছি, তখন যিনি বাবার তো মাঝে মাঝেই চা খাওয়ার দরকার পড়তো, আচ্ছা, মানে হঠাৎ রেকর্ডিংয়ে হঠাৎ বাবা হঠাৎ একটা গানের রিহার্সাল করলেন। তখন তো রেকর্ডিং তো অন্যরকম, সমস্ত মিউজিশিয়ান একসঙ্গে বসে, আচ্ছা, প্রত্যেককে চেনেন, এবং একজনের ভুল হলেই কাট, আবার গোড়া থেকে, মানে যার ভুল হয়েছে তার না, গোড়া টিমটাকে বাজাতে মানে হবে। একেবারে নিখুঁত হতে হ্যাঁ। হবে পুরো রেকর্ডিংটা। আর তারা দারুণ মিউজিশিয়ান ছিলেন সমস্ত। তো সেইখানে ওরা বলতো ঠিক আছে চলো, টেক করার আগে আবার রিহার্সালটা হয়ে যাক। সে রিহার্সাল হলো, রিহার্সাল হয়ে বাবা ওখানকার রেকর্ডিস্ট যিনি ছিলেন নীরদ বাবু, হ্যাঁ, নীরদ বন্দ্যোপাধ্যায় বোধহয় উনি, হ্যাঁ সম্ভবত। তা যেই নীরদবাবু উনি রেকর্ডিংটা করতেন, বাবা বললেন যে চা খাবো, এই টেক করার আগে চা খাবো। বললো অবশ্য, নীরদ বললো অবশ্য অবশ্য, এই এই সৈন্যবাবুকে চা দে, চা দে। তা হলো, ওই স্টুডিওর ভেতরে বসেই বাবা চা এলো, দু চুমুক দিয়ে রেখে দিলেন, দিয়ে নীরদবাবুর দিকে তাকালেন, মানে মুখটা কিরম ইয়ে হয়ে গেল। নীরদবাবু বলে চিনি নেই তো, চিনি দেন না, চিনিটা না আপনার একদম সব রেকর্ডিং হয়ে যাবে, তখন ভয়ে অনেক চিনি দিয়ে খাওয়াবো। বিয়ের আগে উনি চিনি দিতেন না, বলে গলা ইরিটেশন। উনি কেন, মানে বাবাকে কেন, সে শচীন দেব বর্মন, পঙ্কজ মল্লিক, যেই রেকর্ডিং করুন, নীরদবাবু থাকলে গানের আগে উনি চিনি দিয়ে চাটা খাওয়াবেন না। সে বাবার তো চাকা মাথায় উঠে গেল, কোনোদিন খাননি, মানে কি বলে চিনি ছাড়া, এরকম দু চামচ ছড়িয়ে দিলেন, ব্যাস গান আরম্ভ হয়ে গেল। ওই তারপর থেকে বাবার টেকের মাঝখানে চা খেতে চাইতেন না, যে হ্যাঁ বলে ও মুখে দেওয়া যায় না, আমি আমার অভ্যেস নেই। এই সব স্মৃতি আর কি। সেই সেই বিখ্যাত ব্যক্তিত্বের সাথে সব বিশেষ বিশেষ মুহূর্তগুলো সত্যি ভালো লাগার একটা বিষয় তো বটেই। সময় বলছে এখন একটা বিরতিতে যেতেই হবে, কেউ কোথাও যাবে না, সঙ্গে থাকুন। ফিরে আসছি
বিরতির ওপারে ফিরে এলাম। আপনারা দেখছেন আজকের আমাদের বিশেষ অনুষ্ঠান রবি মাসে কবির গান। আমরা কবিকে স্মরণ করে, তাকে বরণ করে সবসময় যেভাবে আমরা মনে আসন করে দিয়েছি কবির, সর্বত্রই মনের মাঝে তার বিচরণ। আর তার এই বিশেষ সময়কে স্মরণ করে আমরা যেভাবে 25শে বৈশাখ থেকে শুরু করে একটু একটু করে এগিয়ে চলেছি, এক একটা দিন এক একটা পর্বে সেজে উঠছে আমাদের প্রত্যেক দিনের সকাল। আজকে এমনই এক সকালে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী সুরঞ্জন রায়। তবে এবার আর একটা গান শুনবো দাদা। পূজা পর্যায়েরই গান। অন্তরে জাগিছ অন্তর জানি, অন্তর জানি, তবু সদা দূরে ভ্রমিতেছি আমি, অন্তরে জাগিছ অন্তরে জাগিছ। সংসার সুখ করেছি বরণ, সংসার সুখ করেছি বরণ, তবু তুমি মম জীবন স্বামী, অন্তরে জাগিছ অন্তরে জাগিছ। না জানিয়া পথ ভ্রমিতেছি পথে, আপন গর্বে অসীম জগতে, না জানিয়া পথ ভ্রমিতেছি পথে, আপন গর্বে অসীম জগতে, তবু স্নেহ নেত্র জাগে ধ্রুব তারা, তবু স্নেহ নেত্র জাগে ধ্রুব তারা, তব শুভ আশিস আসিছে মামি, অন্তরে জাগিছ অন্তরে জাগিছ অন্তর জামি, অন্তর জামি, তবু সদা দূরে ভ্রমিতেছি আমি, অন্তরে জাগিছ অন্তরে জাগিছ। কি গান! শোনা যায় দাদা শ্রী সুবিনয় রায়ের সুযোগ হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে গান শেখার। এই বিষয়টা ঠিক কিভাবে ঘটলো? হ্যাঁ, সেটা 1939 সালে রবীন্দ্রনাথের যে শেষ বর্ষামঙ্গল হয়েছিল, তারপর তো উনি অসুস্থ হয়ে গেলেন। তা সেটার জন্য তখন বাবা ওখানে ওই পাঠভবনে ওখানে গেছেন, শান্তিনিকেতনে গেছেন কেমিস্ট্রি পড়তে শৈলজার কাছে। আচ্ছা, শৈলজা রঞ্জন মজুমদারের কেমিস্ট্রি টিচার। হ্যাঁ, আচ্ছা, উনি তখন বাবার মানে গানের ব্যাপারটা বুঝতে পেরে উনি বাবাকে নিয়ে বললেন, চলো গুরুদেবের বর্ষামঙ্গল অনুষ্ঠানে গাইবে, কোরাসে থাকবে, চলো, এবং সব উনি গান শেখাবেন, শিখবে, চলো।
বাবা বললেন তো তোর তো ভয়ের তো কীরকম একটা লাগলো শুনে তো গিয়ে বসলাম। আচ্ছা, উনি নিয়ে গেলেন? উনি নিয়ে গেলেন, আচ্ছা। উনি নিয়ে গিয়ে বসালেন। সেই বাবা বলে প্রত্যেক দিন একটা নতুন করে গান শেখা হচ্ছে, কারণ সকালে রবীন্দ্রনাথ লিখছেন আর বিকেলে সেটা শেখাচ্ছেন। আচ্ছা, সকালে লিখে বিকেলে হ্যাঁ, বিকেলে শেখাচ্ছেন। তা সেই গানে ওইখানে বসে 16টা গান বাবা শিখলেন, কোরাসে ছিলেন। সেইটাই রবীন্দ্রনাথকে মানে পর 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 দিন ওনাকে কাছে পাওয়ার। হ্যাঁ, ঠিক। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা দেখলে কীরকম দেখলে, বলে তখন শরীরটা ভেঙে এসছে। আচ্ছা। রবীন্দ্রনাথ তো 80 বছর বয়সে চলে গেলেন, তখন 78। আর ঠিক 2 বছর আগের কথা। হ্যাঁ, ঠিক 2 বছর আগে 78 ওরকম শরীরটা ভেঙে এসছে, কিন্তু চোখ দুটো সাংঘাতিক, তাকানো যেত না। ওনার চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যেত না, এমন চোখ ছিল। মানে এই কথাটা বলেছিলাম, মানে সাগরের মতো গভীর চোখ একটা। সেই জন্যে মানে বেশিক্ষণ তাকিয়ে থাকা যেত না, আর বেশি কথা বলা যেত না। উনি শেখাতেন, শৈলজা বসে ওখানে স্বরলিপিটা তৈরি করতেন, এই ছিল। অনেকে শিখতো এক জায়গায়, কি বলেছেন বাবা? হ্যাঁ, আমি যতদূর জানি কণিকা বন্দ্যোপাধ্যায় তো ছিলেনই, আর কি ছিলেন আমি ঠিক জানি না। ছিলেন কিছু, মানে ওই বাংলাদেশি কি ছিলেন, আব্দুল আহাদ, এরা সব ছিলেন। হ্যাঁ, আরেকজন ছিলেন, উনি শচীন দেব বর্মনের ছোট ভাই জ্যোতিষ দেব বর্মন। আচ্ছা। উনিও ছিলেন ওই মানে শিক্ষার্থীদের ভেতরে একজন। হ্যাঁ, ও আরেকজন ছিলেন, তিনি হচ্ছেন প্রখ্যাত চিত্র পরিচালক অরবিন্দ মুখার্জি, মানে ধন্যী মেয়ে, মৌচাক, অরবিন্দ মুখার্জি উনি ছিলেন। হ্যাঁ, বনফুলের ছোট ভাই তো উনি, বনফুলের ছোট ভাই। হ্যাঁ, তো ওকে মানে ওনাকে সব ডুমুর ফুল বলে ডাকতো, বনফুলের ছোট ভাই। তো যাই হোক, উনি ছিলেন বিরাট রসিক মানুষ, ছিলেন আর কি। মানে এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ডুমুর ফুল বলতেন? হ্যাঁ, ওটা ডুমুর ফুল, বনফুলের ছোট ভাই। আচ্ছা আচ্ছা। রসিক মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর, যে কতখানি রসিক ছিলেন বিভিন্ন ক্ষেত্রে পরিচয় পাওয়া যায় তার বিষয়ে জানতে গিয়ে। ছোট ছোট জিনিস নিয়েও ভীষণ মজা করতেন, রসবোধ সাংঘাতিক। হ্যাঁ, এবার একটু গানে যাই। আবার একটি গান, প্রেম পর্যায়ের গান, চিন্তার মধ্যে মানে গরমের আভাস আছে। বাহির পথে বিভাগে কিসের খোঁজে গেলি, আয় আয় রে ফিরে আয়, পুরানো ঘরে দুয়ার দিয়া ছেঁড়া আসন মেলি, বসে মিনিরালায়, আয় আয় রে ফিরে আয়, বাহির পথে বিভাগিয়া কিসের খোঁজে গেলি, আয় আয় রে ফিরে আয়। সারাটা বেলা সাগর ধারে কুড়ালে যত নড়ি, নানা রঙের শামুক ভারে বোঝাই হলো ঝুড়ি, লবণ পারাবারের পারে প্রখর তাপে পুড়ে, মরিলে পিপাসায় ঢেউয়ের দোল তুলিল রোল
অকুল তল জুড়ে কহিল বাণী কি জানে কি ভাষায় আয় আয় রে ফিরে আয় বাহির পথে বিভাগিয়া কিসের খোঁজে গেলি আয় আয় রে ফিরে আয় বিরাম হলো আরামহীন যদি রে তোর ঘরে না যদি রায় সাথী সন্ধ্যা যদি তন্দ্রালেন মনয়না দ্বারে না যদি জালে বাটি বিরাম হলো আরামহীন যদি রে তোর ঘরে না যদি রয় সাথে সন্ধ্যা যদি তন্দ্রালে মনয়না দ্বারে না যদি জালে বাটে তবু তো আছে আধার কোণে ধ্যানের ধন গলে একলা বসে আপন মনে মুছিবে তার ধুলে গাঁথিবে তারে রতন হারে বুকেতে নেবে তুলে মধুর বেদনায় কানন বিধি ফুলের রীতি না হয় গেছে ভুলে তারকায় আছে গগন কিনারায় আয় আয় রে ফিরে আয় বাহির পথে বিভাগিয়া কিসের খোঁজে গেলি আয় আয় রে ফিরে আয় পুরানো ঘরে দুয়ার দিয়া ছেঁড়া আসন মেলে বসিবি নিরালায় আয় আয় রে ফিরে আয় বাহির পথে বিভাগিয়া কিসের খোঁজে গেলি আয় আয় রে ফিরে আয়। অপূর্ব। আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান রবি মাসে কবির গান। আমরা সবসময় উৎসকে ছুতে চাই। আমরা যখনই রবীন্দ্রসঙ্গীতের কথা বলি, রবীন্দ্রসঙ্গীতের কথা ভাবি, এমন কিছু মুহূর্ত, এমন কিছু স্মৃতি যা কিছু আমাদের মনে ঘোরাফেরা করে তা তো রয়েইছে, সঙ্গে অনেক কিছু জানার ইচ্ছেও রয়েছে। বিশেষ করে আজকে আমাদের সঙ্গে এমন একজন সঙ্গীত শিল্পী জুড়ে রয়েছেন, সত্যি তার যে স্মৃতি শেয়ার করা, সেই স্মৃতির উষ্ণতায় যেন আমরাও সেই উপভোগটা করছি। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, সেখানকার পরিবেশ, তার কাছ থেকে গান শেখা, এমনই একজন মানুষ শ্রী সুবিনয় রয়। তার সুযোগ্য পুত্র আজ রয়েছেন আমাদের সঙ্গে, শ্রী সুরঞ্জন রয়, এবং তিনি আমাদের সঙ্গে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করছেন তার স্মৃতি থেকে। আমরাও সত্যি খুব খুশি আজ দাদা, কারণ আমাদের জানার ইচ্ছে, জানার আগ্রহ কখনো ফুরায় না। তার রেশ ধরেই বলি, আর এমন কোনো স্মৃতি আছে যা আপনার বাবার কাছ থেকে শোনা, যখন তিনি ওখান থেকে ফিরে এসেছেন, বা ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যাওয়া, গান শেখার একটা অপূর্ব স্মৃতি তো শুনলাম সেই সময়ের কথা, সেখানকার পরিবেশ, পরিস্থিতি, সব কিছুই। উনি সেখানকার অনেক গুণী মানুষের কথা বলেছেন, তার মধ্যে একজন অশেষ বন্দ্যোপাধ্যায়, এসরাজের অশেষ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। উনি সেতারও খুব ভালো বাজাতেন।
রবিশঙ্কর অশেষবাবুকে বলেছিলেন যে আপনি সেতারের ক্লাসও নেবেন। অশেষবাবু বলেছেন যে মানে কিছু মানে মাথা নেড়েছেন, নেবেন না। তখন শৈলজদা বললো, তোমাকে অশেষ তোমাকে রবিশঙ্কর এসে এরকমভাবে বললেন, তুমি ক্লাস নিলেন না? বললে ও রবিশঙ্কর ক্লাস নিতে বললেই ক্লাস নিতে হবে, আমি নেব না। এই হচ্ছেন লোক, আচ্ছা। এই মেজাজি লোক। তেমনই পাখোয়াজটা বাজাতেন অশেষবাবু। হ্যাঁ, কিছু কিছু বন্দিশ বিষ্ণুপুরের বাবাকে শিখিয়েছিলেন এবং অত্যন্ত একজন গুণী মানুষ। এদের কথা বাবা বলতেন। তারপরে রামকিঙ্কর বেইজের কথা বলতেন, যে একেবারে মধ্যরাত্রিরে ওইখানে কি বলে চিৎকার করে গান করতে করতে উনি ভুবন গান সে মাঠ পেরিয়ে আসছেন। আচ্ছা। সেও কি বলে রবীন্দ্রনাথ নাকি বলতেন ওই রামকিঙ্কর আসছে। হ্যাঁ, গলায় খুব একটা সুর ছিল না, তার কোনো ভ্রুক্ষেপও ছিল না। মাঝরাত্রিরে সুর তিনি, ছাড়াই গান গাইছেন। হ্যাঁ মাঝরাত্রিরে তিনি মানে ওই সুরের বাইরে থাকতেন। সেই জন্যে তার ভেতরে ওসব ঢুকতেও না, কিন্তু প্রাণের আনন্দে উনি গানটা করতেন। এই আর বলার মতো তো অনেক কিছুই মানে কলকাতাতেও আছে। কি বলে, যেমন হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে বাবার ভয়ানক বন্ধুত্বতা, আচ্ছা। ভয়ানক বন্ধুত্বতে হেমন্ত মুখোপাধ্যায়কে বাবাই প্রথম শান্তিনিকেতনে নিয়ে যান। যে ইয়েটা তখন কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়কে শান্তিনিকেতনের লোকে একটু নাক সেটকাতো। কেন না, উনি পঙ্কজ মল্লিকের নকল করতেন। পঙ্কজ মল্লিক ওনার আদর্শ ছিল, হেমন্ত মুখোপাধ্যায়। তা সেই জন্য কিন্তু বাবা তো এসব মানতেন না। উনি নিয়ে গেলেন, ওখানে আলাপ করালেন, ওখানে ঘরোয়া অনুষ্ঠানে গান করালেন। বাবা তবলাটাও শিখতেন, তবলাও শিখতেন। তা ঘরোয়া অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তবলাও সঙ্গত করেছিলেন উনি। মানে হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন, উনি তবলা সঙ্গত করেছেন। তবলাটা উনি খুব সিরিয়াসলি শিখতেন, এত সিরিয়াসলি শিখতেন যে শৈলজদা রেগে গেলেন। হ্যাঁ, রেগে গেলেন মানে প্রায় দেখতেন যে বাবা তবলা প্র্যাকটিস করছেন খুব। আচ্ছা। তাহলে একদিন এসে বাবা বললেন, যে একদিন এসে শৈলজদা বললেন, ঠিক আছে খুব ভালো, ঠিক আছে তাহলে তুমি তবলাটাই বাজাও। হ্যাঁ, আর গান করতে হবে না। না না গান বলে, না 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 তুমি তবলা বাজাও। কে বলেছে? না না গান করতে হবে না, তুমি তবলাই বাজাও। বলে না না আমি গান করবো। বলে করতে হবেই না, তুমি তবলা বাজাও। এইরকম মানে রেগে গেলেন যে এত তবলা প্র্যাকটিস কেন। তা যাই হোক, বাবা যেটা অবশ্য ধরতেন সেটা অনেক গভীরে ঢুকে যেতেন, সেইটাই। সেই জন্যে তো এই সব স্মৃতি খুব সুন্দর মেমোরিজ, সত্যি তাই। হ্যাঁ হ্যাঁ, আবার একবার গান শুনি। আরেকটা সকালের গানই শোনাই। কি সুগন্ধ হিল্লোল বহিল আজি প্রভাতে, কি সুগন্ধ হিল্লোল বহিল আজি প্রভাতে, জগৎ মাতিল তাই কি সুগন্ধ হিল্লোল বহিল আজি প্রভাতে। হৃদয় মধুকর ধাইছে দিশি দিশি, হৃদয় মধুকর ধাইছে দিশি দিশি, পাগল প্রায় আজি প্রভাতে, জগৎ
জগত মাতে লতায় একি সুগন্ধ হিল্লোল বহিল আজি প্রভাতে। বরণ বরণ পুষ্পরাজি হৃদয় খুলে আছে আজি। বরণ বরণ পুষ্পরাজি হৃদয় খুলে আছে আজি। সেই সুরভি শোধা করেছে পান পুরিয়া প্রাণ। সেই শোধা করেছে দান। সে সুধা অনিল উথলে যায় আজি প্রভাতে। জগত মাতে লতায় একি সুগন্ধ হিল্লোল বহিল আজি প্রভাতে। জগত মাতে লতায় একি সুগন্ধ হিল্লোল বহিল আজি প্রভাতে। এই যে গানটা শোনালাম না, হুম, এই সুরটা পরে এসছে। সেটা পরে এসছে মানে স্বরলিপিতে। আচ্ছা, এটা একটা আলাদা সুর আছে, একটু আলাদা, জায়গায় জায়গায় তফাৎ আছে। যেটি সুরটা শান্তিদেব ঘোষ করেছিলেন, সেটি সুরটা মানে শান্তি না, মানে স্বরলিপিটা শান্তিদেব ঘোষের করা। হ্যাঁ, সুরও দু রকমের। তা এই সুরটা করেছিলেন কাঙালিচরণ সেন। তখন এটা বলি, এই গানটা ওই 60-এর দশক না 70 দশকের গোড়ায় বাবা রেডিওতে এই গানটা গেয়েছিলেন। তখন কিন্তু আচ্ছা। নোটেশন বেরোয়নি। তো সেইটা শুনে মায়া সেন, তখন বালিগঞ্জ প্লেসে থাকতাম, মায়া সেনও আমাদের বাড়ি খুব কাছে থাকতেন। মায়া সেন এসে বাবাকে বললেন যে সুরেদা, আপনি এই সুর কোথা থেকে পেলেন, এই সুর কোথা থেকে পেলেন? বললেন এই সুর তো আছে। বলে কোথায় আছে? তো নোটেশনে নেই। বলে বিশ্বভারতী মিউজিক বোর্ডকে বলো নোটেশনটা খুঁজে দেখতে বলো, কাঙালিচরণ সেনের নোটেশন খুঁজে দেখতে বলো, খুঁজে দেখুক, পেয়ে যাবে। তারপরে সত্যি তাই, তারা পেলাম। বছর দুয়েকের মধ্যে সেই নোটেশনটা ছাপা হলো। আচ্ছা, হ্যাঁ, এরকম বিশেষ বিশেষ গানের দুটো সুর আছে। যেমন আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, এটা যেটা গাওয়া হয় সেটা একটা সুর। আরেকটা যেটা আছে সেটা তালটাই একই, কিন্তু সুরান্তর তো বটেই, একদমই সুরান্তর, পাঠান্তরও আছে ওই গানটা। সেটা তারপরে আরও আছে, হার মানা হার পরাবো তোমার গলে, হ্যাঁ, এটাও আরেকটা সুর আছে। দুটো সুর, মানে আমরা ওই যেটা কম লোকে গায় আমরা সেটা একটু চেষ্টা করি গাইতে। সেই আর কি। আজকে কি ওই গানটা শোনাবেন আমাদের? হারমানাহারটা দেখছি, আজ তোমারে দেখতে এলেমটা শোনাই। হ্যাঁ, হ্যাঁ, শুনি। এই যে গানটা, মানে আমি যেটা প্রচলিত তার এক প্রথম মানে লাইনটা করে আমি ওই গানটায় আসবো। এটা মানে এই যে যেটা আছে, আজ তোমারে দেখতে এলেম
অনেক দিনের পরে আজ তোমারে দেখতে এলেম, অনেক দিনের পরে। এইবারে শোনো। হুম, এরকম সুর এবং তাল ছন্দে একটা আলাদাই মজা আছে, হ্যাঁ। আমেজই আছে অন্যরকম। হুম। আজ তোমারে দেখতে এলেম, অনেক দিনের পরে আজ তোমারে দেখতে এলেম, অনেক দিনের পরে ভয় নাই কো সুখে থাকো, অধিক্ষণ থাকবো না কো, আসিয়াছি দুদণ্ডেরি তরে আজ তোমারে দেখতে এলেম, অনেক দিনের পরে। দেখবো শুধু মুখখানি, শুনবো দুটি মধুর বাণী, দেখবো শুধু মুখখানি, শুনবো দুটি মধুর বাণী, আড়াল থেকে হাসি দেখে চলে যাব দেশান্তরে আজ তোমারে দেখতে এলেম, অনেক দিনের পরে ভয় নাই কো সুখে থাকো, অধিক্ষণ থাকবো না কো, আসিয়াছি দুদণ্ডেরি তরে আজ তোমারে দেখতে এলেম, অনেক দিনের পরে। বাহ, সম্পূর্ণ অন্যরকম, হুম, একটা অন্য ফ্লেভার। দুটো সুরের অনেকেই চলনই শোনেনি। আলাদা, সুরের চলনটাই একদম হ্যাঁ। আলাদা হ্যাঁ। দুটো ক্ষেত্রেই। হুম। মানে প্রথমটা যেটা যেটা প্রচলিত, ভয়ের, হ্যাঁ, ভয় নাইকো, হ্যাঁ, মানে বেশিক্ষণ থাকবো না কো ছিল, এখানে অধিকক্ষণ থাকবো না কো। হ্যাঁ, আসি ওটা ছিল দুদণ্ডেরই তরে, এখানে এটা দণ্ড দুয়ের তরে ওটা। হ্যাঁ, এখানে দুদণ্ডেরই তরে, এইরকম। দুদণ্ডটা হয়ে গেল দণ্ড দুই, মানে বিষয়টা একই কিন্তু হ্যাঁ, শুধুমাত্র হ্যাঁ। শব্দের আর কথা, মানে কথা, হ্যাঁ। সুর, শব্দ। আবার সময় এখন একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। বিরতি নিয়ে ফিরে আসছি, দেখা হচ্ছে বিরতির ওপারে, সঙ্গে থাকবে। বিরতি নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান রবি মাসে কবির গান। কবিকে স্মরণ করে তার কথায়, তার গানে আমরা এগিয়ে চলেছি একটু একটু করে সকাল থেকে। চলুন বিরতির এপারে এসে আবার শুরু করি গান দিয়েই, তাই সরাসরি দাদার কাছে ফেরা। আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, হুম, এটি বিকল্প সুর। রবীন্দ্রনাথের বেশ কিছু গানে হুম, বিকল্প সুর আছে, আচ্ছা, সেই বিকল্প সুর আছে, এবং সেগুলো কিছু কিছু ক্ষেত্রে সুরান্তর, যাকে বলে সুরান্তর, পাঠান্তর, মানে কথাও একটু এদার ওদার থাকে, ওই গানটায় ছিল, হুম, এবং তালান্তর, তালও পাল্টে যায়, যেটা আগের গানটায় হয়নি। কিন্তু আমি বলছি একটি খুব প্রচলিত গান, যে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে, যেটা ইমন কল্যাণের উপরে গানটা, তেওড়া তালে, সবাই জানেন গানটা, হ্যাঁ, সেটা সবাই জানেন। কিন্তু এই গানটি অন্য তালের ওপরে আছে, মহাবিশ্বে মহাকাশে, এটা ত্রিতালের ওপরে আছে, এবং তালান্তর হলো
পাঠান্তরও আছে, কথা একটু আর, হ্যাঁ, আর সুরান্তর তো গোটাটাই সুরান্তর। হ্যাঁ, সেটা আমি একটু শোনাতে চেষ্টা করছি। এটা মানে যেটা প্রচলিত সেটা এক লাইন গেয়ে তারপর এটাতে ঢুকবো, যেটা আমরা শুনে থাকি। মহাবেশে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমে বিষয়ে ভ্রমে বিষয়ে মহাবেশে মহাকাশে মহাকাল মাঝে। এইবারে শুনুন। এটা আমরা কমন সবাই শুনি, এবার একটু অন্য ধারায় ত্রিতালে শোনাচ্ছ। এবং এটি ত্রিতালের উপরে। মহাবেশে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব কি লাগি একাকী ভ্রমে বিষয়ে মহাবেশে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব কি লাগি একাকী ভ্রমে বিষয়ে তুমি আছো বিশেষ সুরপতি অসীম রহস্যে নীরবে একাকী তব আলয়ে মহাবেশে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব কি লাগি একাকী ভ্রমে বিষয়ে আমি চাহি তোমা পানে তুমি মোরে নিয়ত হেরিছ নিমেষ বিহীন নত নয়নে মহাবেশে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব কি লাগি একাকী ভ্রমে বিষয়ে। এতবার গানটা শুনেছি, এইভাবে কোনোদিনও শুনিনি, এই প্রথম শোনা। তো মানে এই যে একটা আলাদাই রকম ভালো লাগা, একটা অন্য রকম লাগলো সম্পূর্ণ গানটা শুনতে। আমি জানি না, আমার মতো বোধহয় অনেকেই একমত হবেন, অনেকে কি বেশিরভাগ মানুষ দিকে দিকে তো শুনি এই গান, কোথায় এভাবে শুনেছি কোনোদিন? আছে, এগুলো আছে, গাওয়া কম হয়, এটা এক ধরনের দুর্ভাগ্য, কিন্তু আমরা এগুলোকে গাই, মানে এগুলো আমাদের খুব ভালো লাগে গাইতে, কারণ না গাইলে তো লোকের কানে পৌঁছলো না, গাইতে তো হবে, তাই তো। আরে কিছু যদি ভালো না, এই গানটা যদি ভালো নাও লাগে সেটাও শুনে বিচার করতে হয়, না ঠিক আছে শুনলাম ভালো লাগলো না, আলাদা পয়েন্ট, কিন্তু শুনলামই না তাতে তো বুঝতেই পারবো না যে ভালো লাগলো কি লাগলো না। এই গানটা যে এরকম হতে পারে ভাবলামই না, মানে সেই জায়গাটাই তৈরি হলো না, তাহলে আর কি করে অ্যানালাইসিসটা সম্ভব? ঠিকই তো। সেই আবার একটা গান শুনি পরের গানে। এই যে পাশে বসে শুনছি, ভীষণ ভালো লাগছে। আর কিছু শোনাবে আনকমনের মধ্যে?
এটা একটু কমনই শোনাই, হঠাৎ গানটা মনে পড়লো। আর তুমি মাঝে মাঝে বললে না যে গরমও পড়ছে, মাঝে মাঝে বৃষ্টি একটু উঁকিও দিচ্ছে। ছায়া ঘনায়েছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনায়েছে বনে বনে, কবে নব ঘন বরিশানে, গোপনে গোপনে এলিকে ঘনায়েছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনায়েছে বনে বনে। পুরবে নীরব ইশারাতে, একলা নিদ্রাহীন রাতে, পুরবে নীরব ইশারাতে, একলা নিদ্রাহীন রাতে, হাওয়াতে কি পথে দিলে খেয়া, আষাঢ়ের খেয়ালের কোন খেয়া, ছায়া ঘনায়েছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনায়েছে বনে বনে। যে মধুর হৃদয়ে ছিল মাখা, কাঁটাতে কি ভয়ে দিলি ঢাকা, যে মধুর হৃদয়ে ছিল মাখা, কাঁটাতে কি ভয়ে দিলি ঢাকা, বুঝিলি যার ভিসারে, মনে মনে দেখা হলো তারে, বুঝিলি যার ভিসারে, মনে মনে দেখা হলো তারে, আড়ালে আড়ালে দেয়ানে আপনায় লুকায়ে, দেয়ানে ছায়া ঘনায়েছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনায়েছে বনে বনে, কবে নব ঘন বরিশানে, গোপনে গোপনে এদিকে ছায়া ঘনায়েছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনায়েছে
বনে বনে। একটা বিষয় ভীষণ জানতে ইচ্ছে করছে, এই যে গানগুলো গাইছেন একের পর এক, বেশ কিছু গান এমন আছে যে 2 রকম ধারা 3 রকম ধারা, যেটা বর্তমান প্রজন্মে যারা গান শিখছে বা গান শুনছে তারা ভাবতেই পারে না। এই তফাৎটা কেন বলে মনে হয়? গান শিখছেন যারা, মানে কার কাছে গান শিখছেন, তাকে যিনি গান শেখাচ্ছেন তিনি যদি না জানেন তাহলে তুমি তো শেখাতে পারবেন না। এখন এখন একটা ব্যাপার আছে যে যে গানটা কানে চেনা গানই শুনুন, এটা একটা আছে। ফাংশনে গিয়েও চেনা গান, যে গানটা লোকে জানে, একটু ভেতরে ভেতরে গুনগুন করতে পারবে, হাত পা একটু নাড়াতে পারবে, সেই গানই হয়। কিন্তু মানে দায়িত্ব কিন্তু একটা থাকে, নিশ্চয়ই। দায়িত্ব একটা থাকা উচিত যারা শেখাচ্ছেন তাদেরও। হ্যাঁ, কারণ তারা যদি দায়িত্ব মানে না নেন, না শেখান, তাহলে পরের প্রজন্ম শিখতে পারছে না, জানতে পারছে না। একেবারেই। সেটা আমি তো শেখাই, এই গানগুলো আমার ছাত্রছাত্রীরা জানেন, ওরা করে। এই প্রজন্মের কাছে কি বার্তা থাকবে আপনার একজন শিক্ষক হিসেবে? গানটা শেখার ক্ষেত্রে কিভাবে তারা অনুকরণ করে এগিয়ে চলবে আগামী দিনে, যাতে আরো বেশি ভালো করে গাইতে পারে? গায়কিটা বোঝে। অনুকরণের থেকে বেশি অনুসরণ করুক। হ্যাঁ, এই একটা। আরেকটা হচ্ছে যে তারা বার্তা, মানে যে সঙ্গীত জিনিসটা, ভারতীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত তো ভারতীয় সঙ্গীতের ভেতরেই, চটজলদি কিছু হয় না, ধৈর্যটা ধরতে হবে। এবং শিখতে শিখতেই একদম, মানে প্রথম দিকেই 1-2 বছরে এই একদম বিরাট সাফল্য পেয়ে গেলাম, এটা ভাবলে চলবে না। একদম মানে ঘষ্টাতে যেতে হয়। হ্যাঁ, যেরকম মানে হয়, মানে আগে না অনেক, যেটা এটা বাবারই কথা, বাবা অনেক মালিশ করতে হয়, তারপরে পালিশ হয়। আমি না যখন এক্ষুনি পালিশ হয় তখন ভাবছিলাম চোখে পড়ে, যে আপনার কিন্তু তার বাবার আগে মালিশটা দরকার। কোনো বার্তা নিশ্চয়ই থাকবে। এমন একজন গুণীন শিল্পী, সেই পরিবারে বেড়ে ওঠা, বাবার বার্তা নিশ্চয়ই কিছু থাকবে। এক্ষুনি মনে হচ্ছিল আমার এই কথাটাই। হ্যাঁ, যে তুই মালিশ কর, আমি তোকে পরে পালিশ করে দেবো। এই মালিশ করাটা কিন্তু দীর্ঘদিনের, তারপর ভালো করে মালিশ হলে পালিশটা করতে সুবিধা হয়। একেবারে বেসটা তৈরি হয়ে গেল, তারপর শেখাতে ধরতে সুবিধা। অনেক সুবিধে। হ্যাঁ, গানের সেটা। ধারাগুলো, মানেগুলো, বিষয়গুলো। সেইটাই মানে অনুশীলন করে যেতে বলবো পরবর্তী প্রজন্মকে, তারা যেন অনুশীলনটা করে। আর মানে প্রথমেই সাফল্য কথাটা মাথায় না আসা ভালো। শিক্ষা, আমি শিখছি, আমি শিখবো যতদিন পারি, এই ভাবটা মানে মনে মনে কিন্তু আমি এখনও শিখছি, মানে শেখাতে গিয়ে শিখছি। মানে ইউ লার্ন বেস্ট ওয়েন ইউ টিচ, এই বলে একটা কথা আছে, ওটা আমি কিন্তু মানে ফিল করি। সেইটা তো, সেই শেখার ব্যাপারটাই, শিক্ষাটা চালিয়ে যেতে হবে। বেশ, একদমই তাই। খুব দামি কথা বলেছেন আপনি। আবার একটি গান শুনে নি। এটি পূজা পর্যায়ের গান, চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি আর কি, তুমি হে প্রভু, এই ষষ্ঠী তালে নিবদ্ধ। চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি, তুমি হে প্রভু, চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি, তুমি হে প্রভু চিরবন্ধু, তুমি চিরমঙ্গল সখাহে, তোমার জগতে তুমি চিরমঙ্গল সখাহে, চিরসঙ্গী চিরজীবনে
চিরবন্ধু চির নির্ভর চির শান্তি তুমি হে প্রভু চিরবন্ধু। চিরপ্রীতি সুধানে ঝড় তুমি হে হৃদয়ে চিরপ্রীতি সুধানে ঝড় তুমি হে হৃদয়ে তব জয় সংকেত ধ্বনিছে তোমার জগতে তব জয় সংকেত ধ্বনিছে চিরদিবা চির রজনী চিরবন্ধু চির নির্ভর চির শান্তি তুমি হে প্রভু চিরবন্ধু। গানটা একটা অন্যরকম মাত্রা পাচ্ছে আজ। আমার মনে হয় সব দর্শক বন্ধু যারা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে সবার একই মত, তারাও শুনছেন মুগ্ধ হয়ে আপনাকে। এখনো এত সুন্দরভাবে একের পর এক গানের প্রেজেন্টেশন, এর মূল মন্ত্রটা কি? প্র্যাকটিসটা হচ্ছে, অনুশীলনটা হচ্ছে আর শিল্পটার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি ভয়ানকভাবে ভেতরে থাকা দরকার। সেই রবীন্দ্রনাথের গানটা শুধু তো আমাদের কাছে গান নয়, ওটা জীবন। একদম ওই জীবন আঁকড়ে ধরেই চলা। অতএব যতটা সম্ভব তাকে আঁকড়ে ধরে রাখা, আর আঁকড়ে ধরে রাখতে গেলে অনুশীলনটা করতে হয়। ঠিক, এইটাই মূল মন্ত্র আমার কাছে। একটা বিষয় না জানতে মানে মনের মধ্যে ঘোরাফেরা করছে প্রশ্নটা, যেহেতু বাবা একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী, তখন আপনার ছেলেবেলা থেকে একটু একটু করে বেড়ে ওঠা, সকাল থেকে কি উঠেই শুনতে পারতেন যে বাড়িতে একটা রেওয়াজের পরিবেশ চলছে, এরকম ছিল না কি? না 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 না, বাবা তো আইএসআইতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে চাকরিও করতেন, অফিস যাওয়ার তাড়া থাকতো। সকালবেলা কোনো দিন কিছু শুনিনি, মানে শুনেছি যাতে সন্ধ্যের পরে ইয়েটা বাড়িতে। সন্ধ্যের পরে কি বাড়িতে একটা পরিবেশ এমনই বাড়িতে ছিল পরিবেশ গানের? মানে বাবা যদি বসতেন, হুম, বাবাও তাও রাত করে ফিরতেন, কারণ অফিস থেকে বেরিয়ে অন্য জায়গায় গিয়ে ক্লাস নিতেন। বাবার গানের স্কুল ছিল। যেটুকু বাবার গান শুনেছি বেশিরভাগটাই কিন্তু মানে শাস্ত্রীয় সঙ্গীত শুনেছি। উনি রেওয়াজ করতেন, মানে কোনো একটা রাগের বন্দিশ হচ্ছে, এটা হচ্ছে কোনো দিন এই কিছুটা, সেই মানে তন্ময় হয়ে সেই রাগটা গাইছেন, সেটাই কিন্তু বেশি শুনেছি। হ্যাঁ, আর মানে বাড়িতে রবীন্দ্রসঙ্গীত গাইছেন বাবা, খুব যে বেশি শুনেছি তা নয়, কিন্তু হ্যাঁ শুনেছি ক্লাস নিচ্ছেন যখন, তখন তো রবীন্দ্রসঙ্গীত শেখাচ্ছেন। কিন্তু নিজে প্র্যাকটিসটা মানে যতটা গানের প্র্যাকটিস করতেন তার থেকে বেশি গলার প্র্যাকটিস করতেন। সেটা কিরকম? মানে কোনো একটা গান করছেন না, মানে কোনো একটা গলা প্র্যাকটিস করছে, মানে কি বলে শাস্ত্রীয় সঙ্গীতের একটা বন্দিশ গাইছেন, তার সঙ্গে একটু তান করলেন, একটু বিস্তার করলেন, আচ্ছা এইটা মানে গলাটা প্র্যাকটিস হচ্ছে, আচ্ছা, এইটাই। এইভাবেই এইটাই চলাটা শুনেছি। ছিল, হ্যাঁ এইরকম ভাবেই চলা ছিল আর কি। হ্যাঁ, সেইখানেই ছোটবেলায় ভয়টা করতো বেশি। এরকম কোনো পাবন্দি ছিল যে এত ঘন্টা রেওয়াজ আপনাকে করতেই হবে? না না, কিছু করতে হবে না, মানে সেরকম কোনো ইয়ে ছিল না। কিন্তু একটা কথা বলেছিলেন যে রোজ বসতে হবে, 20 মিনিট হলেও বসতে হবে। ওটা রোজ রোজ আমরা সকালবেলা উঠে যেমন দাঁত মাজি, রোজ সকালবেলা উঠে দাঁতটা মাজতে হবে। হ্যাঁ, সেই জন্যে রেওয়াজ একটু করতে হবে, সে সকালে না হোক, মানে একটু 15 মিনিট 20 হলেও ঠিক আছে, 20 মিনিট প্র্যাকটিসটা 15 মিনিট একটু কান নিয়ে বসতে হবে,
এটা একটা ছিল। যখন গানটা শুরু করেছি, যখন খেলাধুলো করে বেরিয়েছি, কিচ্ছু বলেননি। তখন তো খেলা প্র্যাকটিস করতে হতো না, সেটা তো একটা রেওয়াজ, ঠিক ঠিক, মানতে নেবে সেই। খুব ভালো বলেছেন। আপনিও একজন ভীষণ রসিক মানুষ, পরিচয় পাচ্ছি কথার মধ্যে দিয়ে। আমরা মানে অফ ক্যামেরাও আমরা প্রচুর আড্ডা মেরেছি একরকম, প্রকৃত অর্থে। এখন কোন গানটা শুনবো দাদা? এখন একটা গান শোনাই, যেটা প্রেম পর্যায়ের গান, ও গো আমার চির অচেনা পরদেশী। এই গানটা সম্বন্ধে বক্তব্য হচ্ছে, এই গানটা নোটেশন অনুযায়ী এটা অর্ধ ঝাঁপ তালে আছে, কিন্তু নোটেশনের তলায়, মানে গানটা যে পাতায় স্বরলিপিটা করা আছে, সে পাতায় তলায় একটা কথা লেখা আছে, যে এই জায়গায় একটি জায়গা মেনশন করে, যে এই জায়গায় যদি আরও 5টা মাত্রা টানা যায়, তাহলে গানটি ঝাঁপতালে গাওয়া যাইবে। আচ্ছা, হ্যাঁ, সেই জন্যে আমি এটা ওই ঝাঁপতালেই গাইব। এটা বাবারও রেকর্ড আছে ঝাঁপতালেই, কিন্তু এটা অর্ধ ঝাঁপতালে গাওয়া হয়। ও গো আমার চির রচনা পড়ে। ও গো আমার চির অচেনা পরদেশী, ঘন তারে এসেছিলে, নির্জনে কুঞ্জ হতে কিসের আভানে, ও গো আমার চির অচেনা পরদেশে। যে কথা বলেছিলে ভাষা বুঝি নাই তার, যে কথা বলেছিলে ভাষা বুঝি নাই তার, আভাস তারে হৃদয় বাজেছে সদা, যেন কাহার বাঁশের মন মন সুরে, ও গো আমার চির অচেনা পরদেশী। প্রভাতে একা বসে গেঁথেছিল মালা, ছিল পড়ে তৃণথলে অশোক বনে, প্রভাতে একা বসে গেঁথেছিল মালা, ছিল পড়ে তৃণথলে অশোক বনে, দিন শেষে ফিরে এসে পাইনি তারে, দিন শেষে ফিরে এসে পাইনি তারে, তুমি কোথা গেছো চলে, তুমি কোথা গেছো চলে, বেলা গেল হলো না আর দেখা, ও গো আমার চির অচেনা পরদেশে, ক্ষণ তারে
এসেছিলে, নির্জনে কুঞ্জ হতে কিসের আহ্বানে, ও গো আমার চির অচেনা পরদেশে। আমার মনে হয় কি দাদা, এই গানগুলো না একটা মানে খনির মধ্যে একটা অমূল্য সম্পদ রয়েছে যেন। প্রত্যেকটি গান যদি সঠিকভাবে পরিবেশন করা যায় এত মধুর লাগে, অপূর্ব না? সত্যি তাই। চলতে চলতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষে এসে গেছি, তাই আর মাত্র একটা গান শুনবো। এই যে কাউন্টিং আমি করতে চাই না কখনো, কিন্তু কি করব, সময়ের তালেই তো চলা, যেমন শুরু করি থামতেও হয়। অনুষ্ঠানের শেষ গানে যাব, তবে তার আগে বলি দাদা খুব ভালো থাকবেন, আর এভাবেই আমাদের এসে গান শোনাতে থাকবেন। খুব সুন্দর একটা সময় কাটালাম আমরা। অনেক ধন্যবাদ। আমার যখনই সিটি ভেনে আমি বহুবার এসেছি, আমার প্রত্যেকবারই ভালো লেগেছে। তবে আপনার সাথে আমার প্রথম আজকে অনুষ্ঠান করা, সত্যি খুব ভালো লাগলো। খুব ভালো থাকবেন আপনি, আমাদের এমন করে গান শোনাতে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। তুমিও সেই খুব সঙ্গে ভালো থেকো। আশীর্বাদ করবেন। ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের, যারা এতক্ষণ একইভাবে গানের সাথে কত সুন্দরভাবে এক একটা গানকে সাজিয়ে তুলেছেন তাদের তাল বাদ্যের দ্বারা। আমাদের সঙ্গে অভিজিৎ দা, মৃগাঙ্ক দা এবং বিক্রম দা এতক্ষণ জুড়ে ছিলেন। প্রত্যেককে ধন্যবাদ। অল ওভার টেকনিক্যাল টিম, পিসিআর, এমসিআর, লাইট, সাউন্ড, ক্যামেরায় যারা রয়েছেন, অনেক ধন্যবাদ তাদের প্রত্যেককে। সর্বোপরি আপনাদের ভালোবাসায় আমাদের রবি মাসে কবির গানের এই পর্ব খুব সুন্দরভাবে সেজে উঠছে প্রত্যেকটি দিন। অনেক ধন্যবাদ আপনাদের। খুব ভালো থাকুন, সঙ্গীতের তালে থাকুন, ছন্দে থাকুন, সুরে থাকুন। কেমন? এতক্ষণ আপনাদের সঙ্গে আমি অলোকানন্দা ছিলাম। এই অনুষ্ঠানের শেষ গানের সাথে আজকে আমার বিদায় নেবার পালা। চলুন, কোন গান দিয়ে অনুষ্ঠান আজকের মতো শেষ হচ্ছে শোনাই আপনাদেরকেও গানটি। স্বপ্নে দোহে ছিনুকি মোহে জাগার বেলা হলো, যাবার আগে শেষ কথাটি বলো, বলো। স্বপ্নে দোহে ছিনুকি মোহে জাগার বেলা হলো, ফিরিয়াছে এমন কিছু দিও, বেদনা হবে পরম রমণীয়, আছে এমন কিছু দিও, বেদনা হবে পরম রমণীয়। আমার মনে রহিবে নিরবধি বিদায় ক্ষণে, অনেক তরে যদি সজল আঁকি তোলো, যাবার আগে শেষ কথাটি বলো, বলো। স্বপ্নে দোহে ছিনুকি মোহে জাগার বেলা হলো, নিমেষ হারা এসুক তারা, এমনি উষা কালে উঠিবে দূরে বিরহাকাশ ভালে,
নিমেষ হারা এসুক তারা এমনি উষা কালে উঠিবে দূরে বিরহাকাশ ভালে রজনী শেষে এই যে শেষ সাদা বিনার তারে পড়িল তাহা বাধা হারান মনে স্বপনে গাথা রবে হে বিরহিণী আপন হাতে তবে বিদায় দ্বার খোলো যাবার আগে শেষ কথাটি বলো বলো স্বপ্নে দোহে ছিনুকে মোহে জাগার বেলা বলো